কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সহ কমিউনিস্টরা কিন্তু আসলে র্যাডিক্যাল ইসলামী বা ইসলামী জঙ্গিদের একটা উইং মাত্র। এবং ভারতবর্ষেও তুমি এটা দেখবে। এবং এরা কিন্তু ওই উইপোকার মতো তুমি সিস্টেমকে নষ্ট করে দেবে। এদের ডিএনএটাই তো গোলমেলে। আমাদের অনেক তথাকথিত রাষ্ট্রবাদী মানুষজন জেনারেশন জি বলেন। জেনারেশন জি বলে কিছু নেই, ওটা কমিউনিস্ট ন্যারেটিভ থেকে টোকা। আমরা কমিউনিস্ট ন্যারেটিভের বাইরে যেতে পারছি না। উই ক্যান ক্রিয়েট ন্যারেটিভস, বাট সিস্টেমের আমাদের কন্ট্রোল নেই বলে সেটা কিন্তু লোককে জানানোও যাবে না। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ইসলামিক উম্মাহ নামে যে র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপ, তাদের সঙ্গে সহযোগী হিসেবে নয়, তাদের আজ্ঞাবাহী এবং তাদের ভৃত্য হিসেবে কাজ করছে ভারতের এই কমিউনিস্ট দলগুলো। র্যাডিক্যাল ইসলামিস্ট এবং তাদের ভৃত্য এই বামপন্থীদের তাদের সিস্টেমে জীবিত রাখবেন। তারা কিন্তু নিজেদের কবর নিজেরা খুঁড়ছে। তারা কিন্তু মৃত্যুর পরে দাহ করার অধিকারও তাদের থাকবে না, তাদের কিন্তু কবরেই যেতে হবে। স্যার, মানে আমরা দেখছি যে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুসলিম রাষ্ট্র এবং বামপন্থী একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা উভয়েই ক্ষমতায় থাকাকালীন নিজেদের বিরোধী দমনে কঠোর অবস্থান নেয়। দুই ক্ষেত্রেই তারা সবচেয়ে বেশি নিষ্ঠুর নিজেদের দেশের জনগণের ওপর। রাষ্ট্র পরিচালনায় এই দুই দেশের আদর্শের মধ্যে কি কোনো মৌলিক মিল রয়েছে? দেখো, আমি এর আগে বহু লেখায়, বহু বক্তৃতায় বলেছিলাম, জানি না কটা লোক শোনে, যে বামপন্থীরা হচ্ছে যে র্যাডিক্যাল ইসলামী, তাদের ন্যাচারাল বন্ধু। দুজনের নীতি হচ্ছে এক, ছলে বলে কৌশলে আমরা একটা স্বৈরতন্ত্রী শাসন ব্যবস্থা কায়েম করব এবং সেখানে সমাজতন্ত্রের নামে সামাজিক বৈষম্য বাড়াবো। তার জন্য যদি খানিকটা গণতান্ত্রিক পদ্ধতির কথা মাথায় রাখতে হয়, তাহলে আমাদের স্বৈরতন্ত্র অলিগোপলিস্টিক কন্ট্রোল হবে। আমাদের একটা পলিতকেশ বৃদ্ধদের পলিট ব্যুরো তৈরি হবে, যেভাবে মানে সেটাকে তুমি কমিউনিস্টই বলো আর সেটাকে তুমি মোল্লাদের কংগ্লোমারেটই বলো, একই ব্যাপার। কাজেই এরা হচ্ছে ন্যাচারাল অ্যালি। তুমি একটা জিনিস দেখো, ভারতবর্ষের কমিউনিস্টরা তাদের যখন অপারেশন সিঁদুরে জঙ্গি ঘাঁটি নষ্ট হলো, জঙ্গিদের ধ্বংস করা হলো, তখন তারা রাস্তায় বেরিয়ে তাদের প্রাণ কাঁদছিল যে কিভাবে নিরপরাধ পাকিস্তানের জঙ্গিগুলোকে, সুবোধ বালক জঙ্গিগুলোকে মারা হলো। তাদের কোথায় ছিল এই রাজনৈতিক পতিতাবৃত্তি? যখন উইঘুর মুসলমানদের চীনে বীভৎসভাবে মারা হয়েছে, তাদের সেই মসজিদ নষ্ট করে দিয়ে সেখানে প্রস্রাবখানা তৈরি করা হয়েছে, কোথায় ছিল? এরা কিন্তু প্রত্যেকে, এই যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সহ কমিউনিস্টরা কিন্তু আসলে র্যাডিক্যাল ইসলামী বা ইসলামী জঙ্গিদের একটা উইং মাত্র। এবং ভারতবর্ষেও তুমি এটা দেখবে। এবং এরা কিন্তু ওই উইপোকার মতো তুমি সিস্টেমকে নষ্ট করে দেবে। এদের ডিএনএটাই তো গোলমেলে। আবার কোনো দেশের বিরোধী পক্ষে থাকার সময় এই মুসলিম কট্টরবাদ আর বামপন্থীরা সেই দেশকে অস্থিতিশীল করতে একসঙ্গে কাজ করে, যেটা আমরা ভারতে ভীষণভাবে দেখতে পাচ্ছি। কি বলবেন? আমি তো এই কথাই বলছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ধরো বিভিন্ন রাজ্যে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে কমিউনিজমের পতন হয় বা কোনো একটা স্বৈরতন্ত্রের পতন হয়, তখন সিস্টেমে প্রথমে কিন্তু কমিউনিস্টরা কিন্তু মানে দেশ দখলের আগে সিস্টেমটাকে দখল করে, সেই সিস্টেমে এরা ঢুকে পড়ে।
এবং তুমি কিন্তু মানে রাজা বদল করতে পারো, মন্ত্রী বদল করতে পারো, কিন্তু সিস্টেম বদল করতে গেলে তোমাকে সেটা সময় সাপেক্ষ, ইচ্ছা সাপেক্ষ, দক্ষতা সাপেক্ষ। এবং এই জায়গার জন্যই কিন্তু আজকে ভারতবর্ষে কমিউনিস্টরা এখনো টিকে আছে। কমিউনিস্টদের কোনো ইজম টিকে নেই। তাদের কোনো রকম, তাদের সমাজবাদ তাদের নিজের বাড়ির লোকেরা বিশ্বাস করে না, তারা নিজেরাই বিশ্বাস করে না। এবং তুমি ওই যে বাজারের ওই চটি তোমার মার্কসিজমের যে মানে কি বলবো তোমার যেসব বই ফই পড়ে তারা আজকাল এইসব সাম্যবাদের কথা বলে, তারা ভুলে গেছে যে ভারতবর্ষে তাদের ইতিহাসটা কি। দ্বিতীয় আরেকটা কথা বলি, যে এই কমিউনিস্টরা, ভারতীয় কমিউনিস্টরা, তারা ভারতবর্ষে একটা কোনো কনস্ট্রাকটিভ কাজ করেছে? তুমি পশ্চিমবঙ্গের কথা দেখো, কেরালের কথা দেখো, একের পর এক তারা ইন্ডাস্ট্রি বন্ধ করেছে, একের পর এক তারা বিজনেস বন্ধ করেছে। এক সময় তারা বিড়লা পরিবারের কর্ণধারকে শুধুমাত্র অন্তর্বাস পরিয়ে ভেপু দিতে দিতে পশ্চিমবঙ্গ থেকে বের করে দিয়েছিল। আজকে হঠাৎ তাদের একজন শুভ্র বসন পরিহিত মুখ্যমন্ত্রী আবদার হলো, খেয়াল হলো যে আমরা ইন্ডাস্ট্রি করব, ইন্ডাস্ট্রি না করলে, হঠাৎ রাইজিং ফ্রম স্লাম্বার রিপ ভ্যান উইঙ্কলের মতো, যে আমরা ওই সিস্টেমের মধ্যেই যে আমরা এখানে ইন্ডাস্ট্রি করব। সিঙ্গুরে বিশাল কিছু হবে, নন্দীগ্রামে বিশাল কিছু হবে, সেটা করতে গিয়েও কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হলো। কমিউনিস্টরা কোনো গণতন্ত্র মানে না, তারা কখনো রিগড ইলেকশন ছাড়া ইলেকশন করে না। আমি বলছি, জ্যোতিবাবু যখন প্রথম এই সুবে বাংলার একজন মানে আইনসভার রিপ্রেজেন্টেটিভ হয়েছিলেন, সেইখানে তিনি ওই রেলওয়ে মেন্স ওয়ার্কার্স এর থেকে গিয়েছিলেন আর কি, ইউনিয়ন থেকে। সেখানেও কিন্তু জানা যায়, খুব কন্ট্রোভার্সি, বিতর্কিত ব্যাপার, যে উনি নাকি হেরে গেছিলেন। তারপরে ওই যে তোমার পোস্টাল ব্যালট সরকারি কর্মচারীদের, সেটা ম্যানুপুলেট করে উনি জিতে যান। উনি অল্প কিছু ভোটে জিতেছিলেন। তো এটা কিন্তু কমিউনিস্টের চরিত্র, সারা দেশেই তাই হয়। আজকে কমিউনিস্টরা কটা বাঙালি জানে বলো তো, যে কমিউনিস্টদের যে পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে 4 জন কমিউনিস্ট রিপ্রেজেন্টেটিভ আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একটাও না, কেরালা থেকে একটা, সেটা হচ্ছে কংগ্রেসের দয়ায়। আর কংগ্রেসেরই দয়ায় ওই তোমার রাজস্থান থেকে একটা। কিন্তু ডিএমকে যে এখন ইউডিএফ এর সঙ্গে নেই, কমিউনিস্টদের সঙ্গে নেই, তাদের বদান্যতায় 2টো সিট পেয়েছে তামিলনাড়ু থেকে। তাহলে তামিলনাড়ুতে হচ্ছে কমিউনিজম পাওয়ারফুল। আসলে কমিউনিস্টদের কিচ্ছু নেই, কিন্তু তাদের সিস্টেমটা রয়ে গেছে। আমি তোমাকে একটা কথা বলি, এই যে জেনারেশন জির কথা বলা হচ্ছে, আমাদের অনেক তথাকথিত রাষ্ট্রবাদী মানুষজন জেনারেশন জি বলেন। জেনারেশন জি বলে কিছু নেই, ওটা কমিউনিস্ট ন্যারেটিভ থেকে টোকা। আমরা কমিউনিস্ট ন্যারেটিভের বাইরে যেতে পারছি না। উই ক্যান ক্রিয়েট ন্যারেটিভস, বাট সিস্টেমের আমাদের কন্ট্রোল নেই বলে সেটা কিন্তু লোককে জানানোও যাবে না। জেনারেশন জি নয়, এই আন্দোলনটা হয়েছিল ইনিশিয়ালি খানিকটা মিলেনিয়াম, যেটাকে জেনারেশন এক্স বলা যায়, এবং জেনারেশন জেড আর জেনারেশন জি। জেনারেশন জি কোনো সেইভাবে কোনো গ্রেডেশন নেই, জেনারেশন জি কথাটাই ভুল, কিন্তু আমরা বলে যাচ্ছি জেনারেশন জি। এটা একটা সাধারণ এক্সাম্পল দিলাম এই ককরোচদের এটা নিয়ে। তো এরকম প্রচুর আছে। তো আমাদের যেটা এখন দরকার ভারতবর্ষকে রাষ্ট্রবাদী ভারতবর্ষকে দেশের স্বার্থে এগিয়ে যেতে গেলে শুধু যে দেশাত্মবোধ বা জাতীয়তাবাদ এগুলোকেই
জেনারেশন জেডের মধ্যে সম্ভব হলে, না হলে জেনারেশন আলফার মধ্যে থেকে বাড়াতেই হবে বিভিন্ন রকম প্রকরণে। আরেকটা সবচেয়ে বড় দরকার, সেটা হচ্ছে সিস্টেমটাকে রেকটিফাই করা। দরকার হলে নিউ ব্লাড এই সিস্টেমে ইনফিউজ করতে হবে এবং ওই পুরনো যে কমিউনিস্ট ব্লাডগুলো সেগুলোকে বের করে দিতে হবে। এর বিভিন্ন প্রসেস আছে। এখন সেটা কষ্টসাধ্য, সময়সাধ্য। এখন রাজনীতিকদের ব্যাপার, তারা চটজলদি কিছু করতে চায়। এমনকি আমরা অনেক সময়, মানে আমি রাজনীতিকদের দেখেছি, তারা এই আইএসদের ওপর, আইপিএসদের ওপর ওভার ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। একটা জায়গায় কিন্তু তারা সাকসেস পায় না। আলটিমেটলি কিন্তু এটা ফল হয়, কারণ আইএস আইপিএসরা তারা কেউ কেউ হয়তো ইজমবাদের আছে, কিন্তু প্রত্যেকে ব্যক্তিগত স্বার্থে মুভ করে এবং তারা কেউ মাস বা জনগণের যে চিন্তা, জনগণের যে ভাবনা, তার ট্রু প্রতিফলন করতে পারে না। কারণ আমাদের এই ব্যুরোক্রেসির সিস্টেমটাই তাই। স্যার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের বামপন্থীরা ছিল নীরব। আবার বর্তমানে ভারতের সরকার বিরোধী আন্দোলনে আমরা দেখছি যে বাংলাদেশের নানান বামপন্থী হ্যান্ডেল থেকে উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। এটা নিয়ে আবার এদেশের বামপন্থীরা গদগদ। তারা কিন্তু বলছে না যে ভারতের বিষয়ে অন্য দেশের নাক গলানো আমরা মানি না। কি বলবেন এই ভণ্ডামিকে? শোনো, এই যে বিচারিতার কথা বলবে বা ভণ্ডামি ট্রুলি বলা উচিত, এটা তো ওদের কোনো দোষ নয়। ওদের এই বোধটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ আগেই বলেছি যে বামপন্থীরা হচ্ছে সহযোগী। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার সময়ও পাকিস্তানের তারা স্বাধীনতা আগে চেয়েছিল। তারা অখণ্ড বাংলাকে পূর্ববঙ্গের মধ্যে ঢোকাতে চেয়েছিল। এগুলো তো মানে লিখিতভাবে পাওয়া ফ্যাক্ট। এখন আর্কাইভসে দেখে সেটা প্রমাণ করা যায়। কিন্তু সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ইসলামিক উম্মাহ নামে যে র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপ, তাদের সঙ্গে সহযোগী হিসেবে নয়, তাদের আজ্ঞাবাহী এবং তাদের ভৃত্য হিসেবে কাজ করছে ভারতের এই কমিউনিস্ট দলগুলো। তুমি লক্ষ্য করে দেখো, পোস্ট ককরোচ অ্যাফেয়ার যেটা হয়েছে, এই আমি একদিন দুদিন আগের কথা বলছি, দীপঙ্কর ভট্টাচার্য বলে যে আলট্রা লেফট, তার সঙ্গে লেফটের বিভিন্ন সহযোগীরা একসঙ্গে মিলে পরবর্তী দেশ বিরোধিতার নামে হিন্দু বিরোধিতা বা ভারত বিরোধিতার যে রব ওরা তোলে, সেই রবের কর্মসূচি তৈরি করতে বসেছে। এখন কিন্তু ভারতের শাসনকর্তা এবং বিভিন্ন যেসব মানে রাজ্যে শাসকরা আছেন, তাদের কিন্তু সিরিয়াসলি ভাবতে হবে। তারা সেটা মানে বর্তমান এনডিএর যে দল হতে হবে তার কথা নয়, ইউডিএফের দল হলেও তাদেরও কিন্তু ভাবতে হবে, যারা অন্তত এই র্যাডিক্যাল ইসলামিস্ট এবং তাদের ভৃত্য এই বামপন্থীদের তাদের সিস্টেমে জীবিত রাখবেন, তারা কিন্তু নিজেদের কবর নিজেরা খুঁড়ছেন। তারা কিন্তু মৃত্যুর পরে দাহ করার অধিকারও তাদের থাকবে না, তাদের কিন্তু কবরেই যেতে হবে। সিজেপির ছেলেদের নানান অসভ্যতার মানে এখন মানে যে ভিডিও প্রকাশ্যে আসছে, তাদের নিজেদের মধ্যে বেশ ঝগড়াও লেগেছে। অন্যদিকে সোনাম ওয়াংচু পালিয়েছে, আপ কংগ্রেস লড়ছে, আর তৃতীয় সন্তানের মতো বামেরা লাফালাফি করছে। আবার অন্যদিকে দেখছি দেশের জেন জেড দলে দলে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অমরনাথ যাচ্ছে, নিট পরীক্ষার ফল বেরোনোর পরে আনন্দ হুল্লোড় করছে। ভারতের জেন জেডরা কোন পথে আছে বলে আপনার মনে হয়? তারা দিশাহীন। তার কারণ হচ্ছে বিদেশি, আমি শুধু ডিপ স্টেট বলতে চাই না,
আরও বিভিন্ন জায়গা থেকে বিদেশি যে অর্থ সাহায্য আসে, তাতে বামপন্থীদের এই যে সিস্টেম চালানো, এই কাজটা যেমন নির্বাহ করা যায়, একই রকমভাবে সেই একই সোর্সগুলো এই আন্দোলনকেও পরিচালিত করেছিল, যার ফলে বামপন্থী এবং সেই যে অর্থের যারা আনুকূল্য পেয়েছে সেই দলগুলো এবং তাদের নেতৃত্বের এই ককরোচ আন্দোলনে আসার বাধ্যবাধকতা ছিল। কিন্তু সত্যিকারের বলতে কি, আমি তোমার এখানে একটা কথা বলতে চাই, যেটা আমার মনে হয় খুব প্রণিধানযোগ্য এবং কেউ বলছে না। সেটা হচ্ছে এই ককরোচ আন্দোলন শুরু হয়েছিল যে নিটের পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে। এদের কিন্তু কোনো নীতি ছিল না, কারণ নিটের প্রশ্ন ফাঁসের পরে যে ছেলে মেয়েগুলো সুইসাইড করেছে প্রথমবারের পরীক্ষা প্রশ্ন ফাঁসের পরে, আমি মনে করি সেই প্রশ্ন ফাঁসের দায়িত্ব কোনো মন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী বা অন্য কারোর নয়, এবং সেটা একমাত্র দায়িত্ব হচ্ছে ওই ছেলে মেয়েগুলোর যারা অভিভাবক ছিলেন, তারা তাদের ছেলে মেয়েদের ওপর অযথা একটা সাফল্যের জন্য চাপ সৃষ্টি করেছিলেন। সেই চাপ তারা সহ্য করতে পারেনি, এটা এক। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু একটা নীতিহীন জোট হয়েছিল বিভিন্ন বিরোধী, এবং নিজের তারা দিকে মুভ করছিল, যেমন রাহুল গান্ধী এবং তার বোনের একমাত্র উদ্দেশ্য ছিল কি করে প্রধানমন্ত্রীর কুর্সিটা পারলে চুরি করে নিয়ে পালিয়ে যাওয়া যায়। সেই জন্য তাদের যে আন্দোলনটা সেটা ডিরেক্টেড ছিল টুয়ার্ডস প্রধানমন্ত্রীর বাড়ি, ওই কুর্সিটাকে নিয়ে পালাতে হবে, এটা হচ্ছে এদের একমাত্র নিট। এখানেও সেই বক্তব্য নিট। এই ককরোচরা বিভিন্ন জায়গা থেকে, কেউ হয়তো র্যাডিক্যাল ইসলামিস্টদের রিপ্রেজেন্টেটিভ ছিল, কেউ হয়তো ডিপ স্টেটের রিপ্রেজেন্টেটিভ অবস্থায় তাদের দেশ থেকে এসেছে, কেউ হয়তো এখানকার এই বামপন্থীদের রাজনৈতিক পতিতাবৃত্তি, সেইটা তো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে বিকশিত হয়, যার ফলে কোনো নির্দিষ্ট নীতির ওপর দাঁড়িয়ে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে একটি কোহেরেন্ট বিরোধী বক্তব্য কখনোই সেখান থেকে উঠে আসেনি। এবং প্রথমে যে বক্তব্য ছিল যে তোমার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, হয়ে গেল। তারপরে কিন্তু আমি আগেই বলেছিলাম এদের লিস্টটা ক্রমশ বাড়বে, কারণ আসল ব্যাপার হচ্ছে ভারতীয় সিস্টেম এবং ভারতীয় যে কুর্সি, শাসকের কুর্সি, সেটাকে দখল করা, এবং গণতান্ত্রিক উপায়ে হচ্ছে না বলে এইভাবে কোনো ককরোচের, আমি ককরোচদের সকলের কথা বলছি, কোনো ককরোচের গণতন্ত্রে কোনো আস্থা ছিল কি? তাহলে তারা নিজেদের মধ্যে একজন বক্তব্য রাখলে পাশের থেকে আরেকজন বাধা দিচ্ছে, এবং এদের কোনো কোহেরেন্ট কোনো পিকচার, বিরোধী পিকচার আমি অন্তত এতদিনে দেখতে পাইনি। অনেক বোদ্ধারা অনেক কিছু বলতে পারেন, এক এক জায়গায় এক এক রকম হয়েছে, বিভিন্ন স্টেটে একরকম হয়েছে। পশ্চিমবঙ্গে সে তো ন্যাক্কারজনক অবস্থা হয়েছে, মানে বামপন্থীরা এখন নিজেদের দৈন্যদশার প্রমাণ এখানে রেখেছেন। তো যিনি ধর্ম মানেন না, যিনি বামপন্থীদের একটি বড় দলের নেতৃত্বে আছেন, তিনি ছেলের বিয়ের কার্ডে লেখেন ইনশাআল্লাহ তিনি গরু খেয়ে, তার ধর্মীয় মত অনুযায়ী তিনি গরু খেতেই পারেন, এবং সেটাকে খুব ধর্মনিরপেক্ষতা বলেন, কিন্তু শুয়োর খেতে বললে তাকে দেখা পাওয়া যায় না। তো এই ধরনের কি বলবো ভণ্ডামি, এই ভণ্ডামি কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝবে। যে না বুঝবে, সিস্টেম যদি তাকে বাধ্য করে না বোঝাতে, তাহলে সিস্টেম বুঝবে, আর ওই সিস্টেম চালানো যাদের দায়িত্ব তারা বুঝবে।